আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি অতি পরিচিত শব্দ নিয়ে এবং সেইটার অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। যে পরিচিত শব্দটি হলো ট্রানজিট। তো ট্রানজিট যখন একটি বিমান আপনার ডিপার্চার কান্ট্রি থেকে ডেস্টিনেশন কান্ট্রিতে পৌঁছবে, এই আপনার ডিপার্চার কান্ট্রি এবং ডেস্টিনেশন কান্ট্রি এর মাঝে যদি কোনো অন্য এক বা একাধিক দেশে সেই বিমান অবস্থান করে, সেটা যতটুকু সময়ের জন্যই হোক না কেন, এই অবস্থান করা নিয়ে যে বিমানটি ফ্লাই করবে সেটাকে আমরা বলে থাকি ট্রানজিট ফ্লাইট, এবং সেই অবস্থাটাকে আমরা বলে থাকি ট্রানজিট। আই থিংক ইউ আর ক্লিয়ার অ্যাবাউট ট্রানজিট। কিভাবে আপনি ট্রানজিট টাইম কাটাবেন এই বিষয়ে একটি সুন্দর পরামর্শ আমার রয়েছে। প্রথমত, আপনাকে যখন ট্রানজিটের জন্য একটি দেশে নামাবে, সেখানে নামিয়ে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে যে এইটা হলো আপনার ট্রান্সফার রুম। সেটা দেখানোর দায়িত্ব থাকে যে বিমান কর্তৃপক্ষ আপনাকে নিয়ে গিয়েছে, তাদেরই লোক সেখানে থাকে। তো আপনাকে যখন ট্রান্সফার রুম দেখাই দিবে, এবং যদি আপনার সময়ের আধিক্য থাকে, যে ট্রানজিট টাইমটা আপনার মোটামুটি ৫-৭ ঘন্টা, সেই সময়ে কিন্তু আপনি চাইলে সেই এয়ারপোর্টের উপরে বা সেই এয়ারপোর্টের প্রথম তলাতেও আপনি হেঁটে দেখতে পারেন। ইমিগ্রেশন অবশ্যই আপনি ক্রস করবেন না। সেই এয়ারপোর্টের যেই অংশটুকু আছে সেখানে দেখবেন যে ফ্রি অফ ট্যাক্সে অনেক ট্যাক্স ফ্রি প্রোডাক্ট পাওয়া যায়। সেখানে বিভিন্ন দেশের প্রোডাক্ট সেখানে আপনি দেখতে পাবেন, বিভিন্ন দেশের হসপিটালিটি আপনি দেখতে পাবেন, বিভিন্ন দেশের বিভিন্ন ঐতিহ্যগত বিষয়গুলো আপনি চাইলে দেখতে পারবেন। এরপরে সেখানে উপরে সাধারণত কেএফসি, ম্যাকডোনাল্ডস বা বিভিন্ন নামি দামি যে সকল ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর কিন্তু খাবার দাবারের সহজ ব্যবস্থা থাকে, পোশাক কেনাকাটার ব্যবস্থা থাকে। হ্যাঁ, আমাদের যদি লোয়েস্ট কোনো বাজেট থাকে তাহলে আমরা পোশাক কিনলাম না, কিন্তু নর্মালি কেএফসি, ম্যাকডোনাল্ডসের যে খাবার দাবারের দাম থাকে এয়ারপোর্টগুলোতে, সেইটা সীমিতই থাকে, সেটার খুব হাই প্রফিটেড তারা সেল করে না। তো সেইখানে আপনি খাবার দাবারও খেতে পারেন। আর আপনি এয়ারপোর্টটি সুন্দরভাবে পরিদর্শন করে, এয়ারপোর্টটি বিভিন্ন জায়গাগুলোতে দেখে বুঝে সময় দিয়ে কারোর সাথে যদি কেউ কথা বলতে আগ্রহী হয়, আপনার যদি তাকে ট্রাস্টেবল মনে হয়, তাহলে তার সাথে কথা বলে আপনি সেই সময়টা সুন্দরভাবে কাটাতে পারেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি নামাজ আদায় করতে পারেন, বা আপনি অন্য ধর্মের হয়ে থাকলে আপনার ধর্মীয় কিছু কাজ সেখানে করতে পারেন। বা যদি ট্রানজিট টাইমটা অনেক বেশি হয় এবং আপনি যদি বই প্রেমিক হয়ে থাকেন, তাহলে আপনার বই পড়ার অভ্যাস থাকলে বইও পড়তে পারেন। এন্ড এরপরে আমাদের আরেকটি কোশ্চেন আসতে পারে যে আইডিয়াল ট্রানজিট টাইম কত। এটা অনেকেরই কোশ্চেন যে ট্রানজিটের জন্য আইডিয়াল টাইমটা কত। ট্রানজিটের জন্য আইডিয়াল টাইম আমি মনে করি 3 থেকে 3.5 ঘন্টা। কারণ একটি বিমান অনেক সময় একটি দেশ থেকে ছাড়তেও দেরি করতে পারে, একটি দেশে পৌঁছতেও দেরি করতে পারে, এবং একটি বিমান তার শিডিউলও চেঞ্জ করতে পারে। তো এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য ট্রানজিট টাইম কখনোই অতি শর্ট, যেমন অনেকে 1 ঘন্টা 45 মিনিটস, 30 মিনিটস, কারণ একটি বোর্ডিংও তো আপনাকে নিতে হবে, বোর্ডিং কার্ডও নিতে হবে। তো এই জন্য এত শর্ট ট্রানজিট নেওয়াটা ঠিক না। তো আবার বেশি লং ট্রানজিটও বিরক্তির কারণ হতে পারে অনেকের কাছে, সেটা বিরক্তির কারণও বটে। তো আমি বলবো যে আপনি 3 থেকে 3.5 ঘন্টা বা হাইস্ট 4 ঘন্টা ট্রানজিট, এটা আপনার জন্য আইডিয়াল ট্রানজিট। আই থিঙ্ক ইউ গট ইউর অ্যান্সার। আপনার আরেকটি কোশ্চেন আসতে পারে যে যে কোনো ট্রানজিটের টিকিট ইস্যুয়েবল কিনা। না, সকল ট্রানজিটের টিকিট ইস্যুয়েবল না, বিকজ অফ কোড শেয়ার থাকা সাপেক্ষে ইস্যুয়েবল। কোড শেয়ারটা কি? আপনাকে ধরেন একটি বিমান ওমান এয়ার আপনাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে ঢাকা থেকে ওমান, দেন ওমান থেকে কাতার এয়ারওয়েজ আপনাকে নিয়ে যাচ্ছে দোহাতে, দোহা থেকে কাতার এয়ারওয়েজ আপনাকে নিয়ে যাচ্ছে ডাবলিনে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি বিমান ব্যবহার করলেন দুইটা। তো দুইটা বিমানের ভিতরে যদি কোড শেয়ার থাকে, তাদের মধ্যে যদি কোনো এগ্রিমেন্ট থাকে, তাহলেই আপনি এই টিকিট ইস্যু করতে পারবেন। নচেত ইস্যু করতে পারবেন, আপনার পেমেন্টও কেটে যাবে, কিন্তু সেই টিকিটে আপনি বোর্ডিংই পাবেন না। এরপরে আমাদের একটি কমন কোশ্চেন হলো যে ট্রানজিটের ক্ষেত্রে কত ঘন্টা কোন দেশে অ্যালাউড। এটা একটি কমন কোশ্চেন। দেখেন, ট্রানজিটের ক্ষেত্রে এক এক দেশ এক এক রকম পলিসি সে বেঁধে দিয়েছে, এবং এক এক বিমান এক একটা ফ্যাসিলিটিও পেয়ে থাকে। আপনার দেশের বিষয়টাই আমরা আসি, যে ইন্ডিয়াতে নর্মালি বলা হয়ে থাকে যে 12 ঘন্টা ট্রানজিট রিকমেন্ডেড ইন্ডিয়াতে। আপনার দুবাইয়ের ক্ষেত্রে 22 আওয়ার্স ট্রানজিট রিকমেন্ডেড, চায়নার ক্ষেত্রে 24 আওয়ার্স ট্রানজিট রিকমেন্ডেড। এরকম অনেকগুলো দেশের ক্ষেত্রে 24 আওয়ার্স, কোনো দেশের 22,
কোনো দেশে আপনার একের অধিক দিন থাকলেও কোনো সমস্যা নাই, এরকম অনেকগুলো বিষয় রয়েছে। তো আশা করি যে এই ছোট্ট বিষয়টিও জেনে আপনি ট্রানজিট বিমানের টিকিটটি ইস্যু করবেন। আরেকটি কোশ্চেন আমাদের মাঝে মধ্যেই দেখি যে সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খায়, যে কোন দেশে কতক্ষণ ট্রানজিট থাকলে পরে আমার জন্য ট্রানজিট ভিসা নিয়ে সেই দেশে ঢুকা বা এন্ট্রি নেওয়া ইজি হবে, বা সেই দেশে ট্রানজিট ভিসা নেওয়া যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই এগিয়ে থাকবে শ্রীলঙ্কা, কারণ একেবারে ফ্রিতে আপনি আগেই ট্রানজিট ভিসা করতে পারবেন। এরপরে চায়নাতেও যদি আপনার 4 ঘন্টার অধিক ট্রানজিট থাকে এবং আপনার প্রিভিয়াস হিস্ট্রি ভালো থাকে, তাহলে আপনি চায়নাতে খুব সহজেই একটি কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে ট্রানজিট ভিসার সিল নিয়ে আপনি চায়নাতে ট্রাভেল করতে পারবেন অল্প সময়। তার্কির ক্ষেত্রেও আপনার ভালো দেশের ভিসা থাকা সাপেক্ষে আপনি তার্কিতে ট্রাভেল করতে পারবেন। একইভাবে অনেকগুলো দেশই রয়েছে যারা কিনা যেই প্যাসেঞ্জার ফ্লাই করতেছে তার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি দেখে কিংবা তার প্রফেশনাল যে ডকুমেন্ট বা তার প্রফেশন দেখে তাকে সহজেই ট্রানজিট ভিসা দিয়ে থাকে। আরেকটি কোশ্চেন আমাদের সকলের মাথায় সেট হয়ে আছে, ট্রানজিট মানেই বুঝি ভাড়া কম। এই কোশ্চেনটি একেবারেই অবান্তর, বা এই ভাবনাটি একেবারেই অবান্তর। কারণ সবসময় আমরা এমন খুঁজে পাই না যে ডাইরেক্ট বিমান দাম বেশি, ট্রানজিট বিমান দাম কম, এরকম আমরা সবসময় খুঁজে পাই না। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে অনেক রুটের ক্ষেত্রেই ট্রানজিটের চাইতে ডাইরেক্ট দাম কম, বিশেষ করে যেগুলো সামনাসামনি আমাদের রুট সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ট্রানজিটের তুলনায় আপনার ডাইরেক্ট বিমানের দামটি নর্মালি কম থাকে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আরেকটি কোশ্চেন হলো যে স্টপ ওভার, এটা আবার কি জিনিস? স্টপ ওভার কে যদি আমরা সহজে ডিফাইন করি, দেখেন যে আপনার যদি ঢাকা থেকে দুবাইয়ের একটি টিকিট করলেন, কিন্তু আপনি সেই টিকিটটিতে বা সেই বিমান আপনাকে ঢাকা থেকে সর্বপ্রথম সিলেট নিয়ে গেল বা চিটাগাং নিয়ে গেল, সেখান থেকে ফ্লাই করে সে দুবাই গেল। তো এই ক্ষেত্রে যেহেতু সে তার নিজ দেশেই অবস্থান করলো, অন্য দেশে না, এবং সে কোনো বিমানেরও চেঞ্জ করলো না, একই বিমান শুধুমাত্র সেখানে ঘন্টাখানিক অপেক্ষা করে কিছু যাত্রী সেখানে নিয়ে আবার সেখান থেকে ফ্লাই করলো। তো এই ক্ষেত্রে এটাকে আপনি ট্রানজিট টোটালি বলতে পারেন না, আপনাকে এটাকে স্টপ ওভার বলে ডিফাইন করতে হবে। এবং আরেকটি স্টপ ওভার সম্পর্কে আমরা পরিচিত হই, ইন্টারন্যাশনালি আরেকটি স্টপ ওভার আমরা বলে থাকি, সেটা হলো ঢাকা থেকে YYZ, আই মিন টরেন্টোতে যে ফ্লাইগুলো করে, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার ইস্তানবুলে বিমান বাংলাদেশ ঢাকা টু ইস্তানবুল, ইস্তানবুলে কিছু সময় দিয়ে আবার টরেন্টোতে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু ইস্তানবুলে কোনো যাত্রী নামায় না কিংবা যাত্রী উঠায় না, সেটাকেও আপনি স্টপ ওভারই বলতে পারেন। আপনার আরেকটি কোশ্চেন আসতে পারে যে স্টপ ওভার এবং ট্রানজিট এই দুইটা কি একই জিনিস? না, স্টপ ওভার এবং ট্রানজিট দুইটা একই জিনিস না। দেখতে একই রকম মনে হতে পারে, কিন্তু যেহেতু স্টপ ওভারের ক্ষেত্রে কোনো বিমানের পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে, শুধুমাত্র যাত্রী উঠানামা করে কিংবা করে না, বা তার ফুয়েল রিফিলের প্রয়োজনে সে সেখানে থামছে, তো এটাকে আপনি আসলে ট্রানজিট বলতে পারেন না। তো আমরা আশা করি আজকের আমাদের এই ট্রানজিট বিষয়ক পূর্ণ আলোচনা, প্রশ্ন এবং উত্তর এগুলো শোনার পরে ট্রানজিট বিষয়ে অনেক ধারণাই আপনার হয়তোবা পাল্টে যাবে এবং অনেক বিষয় আপনি সহজে বুঝতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।